নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকে নেশন টাইম। 7 দিন পর অবশেষে গ্রেফতার নাবালকের উপর অত্যাচারের ঘটনায় মূল অভিযুক্ত শাহেনশাহ। মুম্বাই থেকে একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে শাহেনশাহর দাদা এবং আরও এক অভিযুক্তকে। ছেলের অত্যাচারীর গ্রেফতার হওয়ায় স্বস্তি নাবালকের পরিবারের। মোবাইল চুরির অপবাদ দিয়ে এক নাবালকের ওপর নারকীয় অত্যাচার করা হয়েছিল। অত্যাচারের সেই ঘটনার ভিডিও দেখে শিউরে ওঠে নাগরিক সমাজ। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মূল অভিযুক্ত শাহেনশাহ। বুধবার মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় শাহেনশাহ, তার দাদা ফিরোজ এবং তাদের এক আত্মীয়কে। তিনজনই অত্যাচারের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ছেলের অত্যাচারকারীদের ধরা পড়ার ঘটনায় স্বস্তি পরিবারে। এখন যেটা কাজ করছে পুলিশ ভালো কাজ করছে, কিন্তু এখনো পাওয়া যাবে। হ্যাঁ, সবগুলো রিপোর্ট মিলে যাবে। এখন কি আশা দেখছেন ছেলেকে খুঁজে পাবেন? আশা করছি আমরা আশা করছি। বহুত কিছু কাজ করে দিল পুলিশ। আসামি দুটো ভাগে যাচ্ছিল, তিনজনে ওর ভাগিনাকে নিয়ে শাহেনশাহ আর ফেরিয়াদ, ওই তিনজনকে কলকাতা থেকে পুলিশ গেছিলো টিম, আর মুম্বইয়ের পুলিশে ওকে বাস আড্ডায় ধরা পড়লো। ওকে তিনজনকেই মোবাইলের ভিডিও কলে দেখায় ওরাকে আজকে নিয়ে আসবে। কাকে দেখাইছে? আমার ছেলেকে দেখাইছে, ওখানকার লোককে দেখাইছে, যারা চিনে তাকে দেখাইলো। তিনজনকেই ধরেছে। আপনার কতটা এখন আশ্বস্ত? এখন আশ্বস্ত এটাই আমার, যে মারে দিয়েছে না জীবিত আছে। এখন আমি খবরটা হাদিস পাওয়া যাবে যে ছেলেটা কেমন আছে। এখন ওই জন্য আমাদের মনটা একটু আশ্বস্ত হলো, যে না হলেও মারে দিলেও তো আমি লাশটা পাবো, আর জীবিত থাকলেও আমি খবরটা পাবো। এই জন্য আমার মনটা একটু খুশি। 7 দিন আগে মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরে এক নাবালকের ওপর নারকীয় অত্যাচার চালানো হয়েছিল। উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় বলেও অভিযোগ। তারপর থেকে নিখোঁজ ওই নাবালকের সন্ধান এবং অত্যাচারীদের শাস্তির দাবিতে ইসলামপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই বিক্ষোভে ছিল নাবালকের পরিবারও। ঘটনার আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে শাহেনশাহ মুম্বাই পালিয়ে যাওয়ার ছক কষছে। রবীন্দ্রনগর থানার পুলিশ এরপর মুম্বাই পুলিশকে সতর্ক করে। মুম্বাই পুলিশের সহযোগিতায় রবীন্দ্রনগর থানার পুলিশ শাহেনশাহ সমেত 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। আশায় রয়েছে পরিবার। শুক্রবার ধৃত 3 জনকে শহরে নিয়ে আসা হবে। আশা করা হচ্ছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নাবালকের সন্ধান মিলবে। নিউজ টাইম। যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করেন গ্রুপ সি ও গ্রুপ ডি এর শিক্ষাকর্মীরা। জমা দেন ডেপুটেশন। গত 2 মাস ধরে বেতন বন্ধ, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাদের নিয়ে কি ভাবছে সরকার, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তা জানতে চান তারা। বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও 2016 এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি সরকার। ডিসেম্বর পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল থাকলেও শিক্ষাকর্মীদের জন্য স্কুলের দরজা সম্পূর্ণ বন্ধ। ফলে বেতনও পাচ্ছেন না তারা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে ভাতা ঘোষণা করেছিলেন তা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষাকর্মীদের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি বিকাশ ভবন। তাদের অবস্থান নিয়ে কি ভাবছে সরকার? এ নিয়ে একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা দেন তারা। তাদের দাবি, অযোগ্যদের সঙ্গে না গুলিয়ে সসম্মানে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা মিছিলটা করছি এক্স্যাক্টলি আমাদের নিয়ে সরকার কি ভাবছে সেটা আমরা জানতে চাচ্ছি। কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম টিচারদের নিয়ে পরীক্ষার নোটিফিকেশন বের করেছে, সেখানেও আমাদের নোটিফিকেশন বের করেনি। আবার সুপ্রিম কোর্টের অর্ডারে তো সবারই নোটিফিকেশন বের করার কথা ছিল। আমরা পরীক্ষা দিতে চাইছি না, কিন্তু সরকার তো আমার কথা বলার উদ্দেশ্যে সরকার আমাদের নিয়ে কিছু ভাবছেই না। সরকার আমাদের প্রায় 1.5 মাস আগে ভাতার অ্যানাউন্স করেছিল, সেটাও করেনি, সেটাও আমরা এখনো হাতে পাইনি। 2 মাস হয়ে গেল, আমরা কোনো স্যালারি কোনো ভাতা কিছু পাচ্ছি না। আমরা সংসার কিভাবে চালাবো? আমাদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে? আমাদের কি যোগ্য অযোগ্যের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে? এইসব নিয়েই আমরা জানতে চাইছি যে আমাদের নিয়ে কি ভাবছেন। মূল দাবি হচ্ছে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মীরা বিগত 7 বছর ধরে নিজের যোগ্যতার সাথে সবেতনে কাজ করেছি, তাদের যেন পুনরায় স্বপদে সবেতনে বজায় রাখে আমাদের পদে
সেই রিকোয়েস্ট আমরা করব যাতে আমাদের চাকরি কোনোভাবেই বাদ না যায়। আমরা কিন্তু পুনরায় পরীক্ষায় বসতেও চাই না, এইটা হচ্ছে আমাদের মূল দাবি। শিক্ষাকর্মীদের অভিযোগ, রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীদের বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বিষয়ে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান তারা। সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেরকমভাবে টিচারদের একটা নোটিফিকেশান বার করা হয়েছে, তেমনিভাবে আগামী দিনে আমাদের নন টিচিংদের জন্য একটা নোটিফিকেশান বের হবে এবং সেই নিয়োগের একটা নোটিফিকেশান বেরোবে এবং সেখানে সকলকেই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু সেখানে আমাদের দাবি ছিল যে আমরা তো কোনো অপরাধ করিনি, অতএব কেন অপরাধের শাস্তি হিসাবে যোগ্যদেরকে কেন পুনরায় পরীক্ষায় বসতে বলা হচ্ছে, কিন্তু তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি। ভাতা আমরা এখনো পাইনি এবং ভবিষ্যতে যে এই ভাতা সংক্রান্ত ব্যাপার আছে বা ইন্টারনেট রিলিজ সংক্রান্ত ব্যাপার আছে, এই বিষয়টা কিন্তু আমরা পাবো কিনা এটারও প্রশ্নচিহ্ন রয়ে গেল এবং এটাতে আশানুরূপ কোনো ফল হবে বলে আমরা মনে করছি না। সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি পুরো প্যানেলই বাতিল হয়ে যায়। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকরা 31 ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল থাকার সুযোগ পেয়েছেন। শিক্ষাকর্মীরা সেই সুযোগ পাননি। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 20,000 টাকা এবং গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা নিয়েও অনেক প্রশ্ন ওঠে। অনেকের ধারণা আদালতে ওই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়বে, সেক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়বে ভাতাও। এই পরিস্থিতিতে শিক্ষকদের মতোই আন্দোলনের পথে শিক্ষাকর্মীরা। নিউজ টাইম। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। তদন্তকারীদের স্ক্যানারে আরসিবিও। পুলিশের অনুমতি না নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় বিজয় মিছিলের ঘোষণা, উঠছে প্রশ্ন। এদিকে ঘটনার দায় নিয়ে বোর্ডের মধ্যে দ্বিমত প্রকাশ। ঘোষণা করা হয়েছে আর্থিক ক্ষতিপূরণও। আরসিবির আইপিএল জয়ের পর বুধবার চেন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের সিদ্ধান্ত হয়, আর সে উপলক্ষে অত্যাধিক ভিড় হয় স্টেডিয়ামের বাইরে। আচমকা পদপিষ্ট হয়ে 11 সমর্থকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। সেই তদন্তের আওতায় চলে এলো আরসিবিও। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন বিজয় মিছিলের কথা ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। এদিকে মর্মান্তিক ঘটনার দায় নিয়ে বিসিসিআই এর অন্দরে দ্বিমত। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া ঘুরিয়ে কর্ণাটক সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেও উল্টো পথে হাঁটলেন বোর্ডের সহসচিব রাজীব শুক্লা। তার মতে, দুঃখজনক এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। এমনটা হতে পারে কেউ কল্পনাই করতে পারেনি। এই ঘটনা যে কোনো রাজ্যে ঘটতে পারত। बेंगलुरु में हादसा हुआ दुर्भाग्यपूर्ण है, दुखद है। जितनी जो है उसके बारे में कहा जाए कम है। हम लोगों ने इसकी उम्मीद नहीं की थी, खासतौर से आयोजकों ने, कि 35,000 कैपेसिटी है स्टेडियम की, जिसमें फंक्शन था। 3 लाख लोग आ गए। किसी लीग मैच में इतने लोगों का आना जो है उसकी उम्मीद नहीं थी। तो अनएक्सपेक्टेड क्राउड था। हमें आगे बहुत एहतियात बरतनी होगी, इससे सबक लेना होगा कि आगे इस तरह घटनाएं न हो। বেঙ্গালুরুর ঘটনায় শোক প্রকাশ করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জখমদের দ্রুত আরোগ্য প্রার্থনাও করেছেন তিনি। सबसे पहले तो मैं उन सभी परिवार के साथ अपनी संवेदनाएं बीसीसीआई की ओर से प्रकट करना चाहूंगा जिन्होंने अपनों को खोया है। बहुत ही दुखद घटना है। ये किसने इस कार्यक्रम का आयोजन किया, क्या इसके लिए जो नेसेसरी प्रोटोकॉल थी उसको बताया गया था, एडमिनिस्ट्रेशन से बात की गई थी। अब इस बात की जानकारी लेनी पड़ेगी, लेकिन निश्चित तौर पर एक बहुत दुखद और दुर्भाग्यपूर्ण घटना है। इतना बढ़िया आईपीएल का आयोजन हुआ और उसके अगले ही दिन ऐसी दुर्घटना हो, इस बात का हमें बहुत अफसोस है। और जो भी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को इससे सीख लेने की जरूरत है, लेनी चाहिए, ताकि आगे कभी ऐसी दुर्घटना ना हो। চেন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টে 11 জনের মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সহ এক ঝাঁক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা বলে জানিয়েছেন বিরাট কোহলি। বিপর্যয়ের চেয়ে বেশি বলে বর্ণনা করেছেন সচিন তেন্ডুলকর। নিহতদের আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন তারা। এরই মধ্যে নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কর্ণাটক সরকার। হাত বাড়িয়ে দিয়েছে আইপিএল এর চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। জখমদেরও পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। তাদের সাহায্যের জন্য আরসিবি কেয়ারস নামে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিউজ টাইম। দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4000। একদিনে মৃত্যু ঘটল 7 জনের। গত 24 ঘন্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা 564 জন। সব মিলিয়ে 7 জনের মৃত্যুর খবর সামনে আসছে। দিল্লিতে 5 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। করোনায় রাজ্যে নতুন করে সংক্রমিত 106 জন। মৃত্যুর কোনো খবর নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত সবশেষ তথ্য অনুসারে দেশে একদিনে দ্বিগুণ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় 568 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4888। সব থেকে বেশি করোনা আক্রান্ত কেরলে মোট সক্রিয় সংক্রমিতের সংখ্যা 1487। তারপরেই রয়েছে মহারাষ্ট্র 526, গুজরাটে 508, দিল্লিতে 562, রাজ্যে 538, কর্ণাটকে 536 এবং তামিলনাড়ুতে 213। করোনায় রাজ্যে নতুন করে সংক্রমিত 106। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 538, যদিও মৃত্যুর কোনো খবর নেই। একদিনে মৃত্যু ঘটেছে 7 জনের। মহারাষ্ট্রে 3 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে দিল্লি ও কর্ণাটক মিলিয়ে মৃত্যু হয়েছে 4 জনের, যার মধ্যে দিল্লির 5 মাসের শিশুর মৃত্যু হয়েছে। করোনা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে। 22 মে থেকে দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4000-এরও বেশি, যা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার রাজ্যের হাসপাতালগুলিতে সঠিক মাত্রায় অক্সিজেন, ওষুধ সহ সকল প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সংগ্রহ করে রাখার পরামর্শ দিয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে করোনা পরিস্থিতির মোকাবিলার প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ টাইম। ডেবরায় বেহাল রাস্তার শিকার এক রোগী। হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব এবং পথেই মৃত্যু হয় ওই রোগীর। যেটা জানা গিয়েছে যে তিনি জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়ি এসেছিলেন এবং তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এলাকায় গ্রামীণ রাস্তা এতটাই বেহাল যেখানে কোনো অ্যাম্বুলেন্স তো দূরে থাক, টোটো পর্যন্ত ঢুকবে না। শেষ পর্যন্ত বাঁশের মাচা করে কাঁধে নিয়ে জামাইকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় বাড়ির লোক। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, এতটাই বেহাল রাস্তা যে একজন ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত ঘটলো, কি বলছে এক্ষেত্রে প্রশাসন, কি বলছে, কেন ঠিক করা হয় না এই রাস্তা? গতকাল যে ঘটনা ঘটেছে, যে বাদল মান্ডি, যে ব্যক্তি মারা গেছেন বাদল মান্ডি, তাকে তিনি শ্বশুর বাড়িতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার যে ডেবরা ব্লকের যে 9 নম্বর যে সারপুর লোহাদা গ্রাম পঞ্চায়েতের যে কাঁকড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু তিনি এসেছিলেন এবং অসুস্থ হওয়ায় কিন্তু তাকে রাস্তায় নিয়ে যাওয়ার পথেই কিন্তু মারা যায়। এবং এই ছবিটাই কিন্তু বারবার ধরে ভাইরাল হয়েছে যে বাসের মাচাই করে এতটাই রাস্তা খারাপ যে যেখানে গাড়ি ঢুকবে না বা গাড়ির জায়গা যাতায়াত নেই, যার কারণে কিন্তু এলাকাবাসীরা এবং তার পরিবারের লোকেরা কিন্তু ক্ষোভ দেখিয়েছে। এই ঘটনায় কিন্তু যদিও স্থানীয় পঞ্চায়েত অঞ্চল সভাপতি এবং অঞ্চল বলেছে যে জানিয়েছেন যে পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং এছাড়াও ভিডিও যে রয়েছে, ভিডিও কিন্তু পুরো বিষয়টা নজর রাখছেন কেন বা কিসের জন্য রাস্তার কাজ যাতে দ্রুত সম্ভব করা যায় সেই বিষয়টা কিন্তু তিনি খেলাবেটাই কিন্তু জানিয়েছেন। একেবারেই যেটা জানা গিয়েছে যে ডেবরায় বেহাল রাস্তার শিকার এক রোগী। ধন্যবাদ সুদীপ তোমাকে। হাসপাতালে নিয়ে যেতে বিলম্ব এবং পথেই মৃত্যু হলো রোগীর। জামাই ষষ্ঠীর দিন তিনি জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর বাড়ি এসেছিলেন। গোলা গ্রামের বাসিন্দা বছর 40-এর বাদল মান্ডি। তারপর বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু এলাকার গ্রামীণ রাস্তা এত বেহাল যে সেখানে কোনো অ্যাম্বুলেন্স তো দূরের কথা, টোটো পর্যন্ত ঢোকে না। শেষ পর্যন্ত বাসের মাচা করে কাঁধে নিয়ে জামাইকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, তবে পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই বিষয়ে ঠিক কি অভিযোগ উঠছে শোনাবো আপনাদের। জামাই অসুস্থ হয়ে যায়, জামাই ষষ্ঠীতে এসে অসুস্থ হয়ে যায়। কবে অসুস্থ হয়? কাল সকাল 5টা নাগাদ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেতে যেতে যে রাস্তার যা পজিশন খারাপ, তাতেই রাস্তাতেই মারা যায়।
কেন রাস্তা কি রাস্তায় তো প্রচুর কাদো, গাড়ি ঢুকছে না কোনো। হ্যাঁ, গাড়ি ঢুকছে না, রাস্তার যা খারাপ। মারুতি ডেকেছিলাম, মারুতি আসতে পারেনি, তাতে 1 কিলোমিটার খাটিয়া করে আমরা বইয়ে নিয়েছি। যেতে যেতেই রুগী মারা যায়। মানে রাস্তার কি বেহাল অবস্থার জন্য? বেহাল, রাস্তার অবস্থা বেহাল। সঠিক সময় কি আপনারা যদি পৌঁছে যেতেন হাসপাতালে? সঠিক সময় যদি পৌঁছে যেতাম হয়তো রুগী হয়তো ভালো হয়ে উঠতো। এই রাস্তা কবে থেকে বেহাল অবস্থায় পড়ে হয়েছে? 3 থেকে 4 বছর এই ধরনের পড়ে আছে। হ্যাঁ, এইরকমই পড়ে আছে রাস্তা। কত কিলোমিটার রাস্তা? এখান থেকে 3 কিলোমিটার রাস্তা খারাপ। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি রাস্তার এর আগের দিকে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান। ওনারা কি বলেছিলেন? ওনারা যে হবে, রাস্তা হবে। আপনাদের মেন এখন দাবি কি তাহলে? আমাদের মেন দাবি হচ্ছে রাস্তার পজিশন খারাপ, রাস্তাঘাট প্রচুর। কোনো অসুবিধা হলে, যদি কারো অসুবিধা হয়ে যায়, রুগী নিয়ে যেতে প্রচুর কষ্ট, খাটিয়া করে বইতেই নিয়ে যেতে হয় এই 1-2 কিলোমিটার। আপনারা কি রুগীকে এইভাবেই নিয়ে যান? এইভাবেই নিয়ে যাই আমরা রুগীকে বরাবর। কেন এখানে? এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান কি বলছেন শোনাবো আপনাদের। রাস্তার ব্যাপারে বলতে ওনার আমি এলাকায় গিয়েছিলাম। এলাকায় গিয়ে ওনার বাড়ির কেউ নেই, বাড়ির সঙ্গে কারো দেখা হয়নি। ওনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি কথা বলে এলাম। কথা বলে জানতে পারলাম উনি অনেক দিন ধরেই রোগে ভুগছিলেন, অসুস্থ ছিলেন। উনি শ্বশুর বাড়িতে এসেছেন কদিন অনুষ্ঠানের জন্য, সেখানে ছিলেন। তারপরে কালকে একটু মানে খুবই বেশি অসুস্থ হয়ে পড়ায় ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পরশু দিনের বৃষ্টিতে কিছুটা হয়তো রাস্তাটা কাদা হয়েছে, কিন্তু অতটাও যে 4 হুইলার যে ঢুকবে না সেরকম কোনো নেই। 4 হুইলার ঢুকছে। আমি আজও গিয়েছিলাম, ওখানে 4 হুইলার ঢুকছে, কিন্তু উনি অসুস্থতার কারণেই বিশেষত মারা গিয়েছেন। আপনারা শুনলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য। দীর্ঘদিন ধরে এলাকায় যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বেহাল, এতটাই অবস্থা যে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ টাইমের পর্দায়। বেহাল রাস্তা, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অবস্থা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। এই বিষয়ে বিডিও কি বলছেন শোনাবো আপনাদের। যে কোনো মৃত্যুই প্রচণ্ড দুঃখজনক, এবং এক্ষেত্রেও যেটা ঘটেছে, মৃত্যুটা অবশ্যই আমরা শোক প্রকাশ করছি পরিবারের প্রতি। কিন্তু রাস্তা খারাপ বা সেই জন্যে খাটিয়া করে নিয়ে যেতে হয়েছে, এটা কিন্তু খুব ইস্যু না। তার কারণ ওই রাস্তায় অলরেডি কালকেও 4 হুইলার চলেছে এবং আজকেও 4 হুইলার চলছে। আমার কনসার্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম নিজে রাস্তা ইন্সপেকশন করেছেন, মোরাম রাস্তা। এবার বর্ষায় কাদা একটু হয়েছে, এটা ঘটনা। বাট অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বা কোনো 4 হুইলার গাড়ি ঢুকতে পারছে না বা যাওয়া আসা করতে পারছে না, এটা সঠিক তথ্য নয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে 1000 বোতল ও বোতলের ঢাকনা দিয়ে বানানো হলো একটি মাছের বালির ভাস্কর্য। বিখ্যাত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়ক সমুদ্রে হওয়া প্লাস্টিক দূষণ ও ক্ষতিকারক প্রভাবগুলিকে বোঝানোর জন্য 30 ফুট লম্বা মাছের বালি ভাস্কর্য তৈরি করেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে পরিবেশ সচেতনতায় বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি পালন করা হয়ে থাকে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাছের বালির ভাস্কর্য তৈরি করেন, যার দৈর্ঘ্য 30 ফুট। ভাস্কর্যে ব্যবহার করা হয়েছে 6 টন বালি, 1000 বোতল এবং বোতলের ঢাকনা। সুদর্শন পট্টনায়ক তার বালির ভাস্কর্য তৈরি করে মানব সমাজকে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। বিট প্লাস্টিক পলিউশন তার বালির ভাস্কর্যের মূল বার্তা, অর্থাৎ প্লাস্টিক দূষণ দূর করুন, এই বার্তা দেওয়া হয়েছে। সুদর্শন পট্টনায়ক এই ভাস্কর্যের মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাবগুলিকে তুলে ধরেছেন। वर्ल्ड एनवायरनमेंट डे के अवसर पर यहाँ पर इंस्टॉलेशन साइंस कंसेप्ट हुए हैं, जिसमें कि more than 1000 प्लास्टिक बोतल्स और उसी को लेकर इस कंसेप्ट से क्रिएट किया है, लेकिन लोगों में अवेयरनेस लाने के लिए कि प्लास्टिक पोल्यूशन की वजह से हमारा जो सी लाइफ है इतना और इसलिए हमने
फिश है इसको क्रिएट किया है 30 फीट लॉन्ग का ये फिश है। ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রায়শই সমুদ্রে ফেলে দেওয়া হয়, যার ফলে প্রতিনিয়ত সমুদ্রের দূষণ বাড়ছে। সমুদ্রের মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রাণহানি ঘটছে এই প্লাস্টিক দূষণের কারণে। শুধু সমুদ্রেই নয়, গোটা মানব সমাজকেই একটি চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে প্লাস্টিক দূষণ। আর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব বোঝাতেই এই কর্মসূচি। তাই এই বালির ভাস্কর্যে তাকে সাহায্য করেছে তারই ছাত্রছাত্রীরা। এখনো পর্যন্ত সুদর্শন পট্টনায়ক 65-টিরও বেশি আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপ জিতেছেন, দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন। তিনি সর্বদাই তার প্রতিভার মাধ্যমে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, যেমন HIV, কোভিড-19, বিশ্ব উষ্ণায়ন, সন্ত্রাসবাদ বন্ধ করার বার্তা এবং প্লাস্টিক দূষণ। তিনি বলেন, ছোট ছোট পদক্ষেপই আগামীকে সুন্দর করে তুলবে। বিশ্ব পরিবেশ দিবসে তার এই বার্তা যদি সচেতনতা আনে, সেটাই হবে তার প্রতি সবথেকে বড় শ্রদ্ধা জ্ঞাপন।